যে বিচার বিভাগ আছেন 94 থেকে 117, সেটা আমরা পড়ছি। বিচার বিভাগ অনুচ্ছেদ 194 থেকে 117-এর উপর ভিত্তি করে তৈরি করা প্রশ্নোত্তর তালিকা। এবার প্রতিটি প্রশ্ন 1 থেকে 114 পর্যন্ত, এবং তার সঠিক উত্তরটি কেন হলো তা নিচে সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো, যেন আপনার মনে রাখতে সুবিধা হয়। তো প্রথমে 1 থেকে 14 পরেও কিন্তু আর প্রশ্ন থাকবে, আমরা দিব। সব ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো কোনটি? ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বিচার বিভাগ। শাসন বিভাগ বা অন্য কেউ যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার বা আপনার ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে, তবে নাগরিক আদালতে দ্বারস্থ হন। স্বাধীন বিচার বিভাগই আইনের শাসন নিশ্চিত করে। আপনার স্বাধীন বিচার বিভাগে আইনের শাসন নিশ্চিত করে মানুষের স্বাধীনতা রক্ষা করা। তারপরে হচ্ছে সংবিধানে কত অনুনম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকার কথা বলা হয়েছে। এটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকার কথা বলা হচ্ছে 94 অনুচ্ছেদে। সংবিধান 94(1) অনুচ্ছেদে স্পষ্ট করে বলে বাংলা সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকবে। এটি মনে রাখা খুব সহজ, কারণ 94 নম্বর অনুচ্ছেদ দিয়েই বাংলাদেশ সংবিধানে বিচার বিভাগ আপনার অংশটি শুরু করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা হচ্ছে সুপ্রিম কোর্ট। দেশের বিচার ব্যবস্থায় একদম চূড়ায় বা আপনার শীর্ষে অবস্থান করে সুপ্রিম কোর্ট। এর উপরে আপিল করার আর কোনো জায়গা বাংলাদেশে নেই। তারপর হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বিভাগ কয়টি? সুপ্রিম কোর্টের ডিভিশন বিভাগ 2টি। সুপ্রিম কোর্টের মূলত 2টি প্রধান শাখা বিভাগ রয়েছে। এটা হচ্ছে আপনার হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। বাংলাদেশ সুপ্রিম কোর্টকে নিয়ে গঠিত। এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে গঠিত। পূর্বে প্রশ্ন ব্যাখ্যা অনুযায়ী হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুটি মিলেই সুপ্রিম কোর্ট নিয়ে গঠিত। তারপরে হচ্ছে আপনার সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টে বিভিন্ন অংশ সুন্দরভাবে বর্ণিত আছে। সেই ভাষাগুলো হচ্ছে হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অ্যাপিলেট ডিভিশন। বাংলাদেশে সংবিধানে তারপর সুপ্রিম কোর্টের শাখা দুটিকে ইংরেজিতে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে কোন ভাগে জজ বা বিচারপতিদের নিয়োগের কথা বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ ভাগে জজ বা বিচারপতি বিভাগে বিচারপতিদের নিয়োগের কথা বলা হয়েছে। যেহেতু পুরো বিচার বিভাগ সংক্রান্ত আলোচনা এবং আপনার আইন সংবিধানের 6ষ্ঠ ভাগে অনুচ্ছেদ 94 থেকে 117 অবস্থিত, তাই জজ বা বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত নিয়মগুলিও এই 6ষ্ঠ ভাগে ভেতরে রয়েছে। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দান করেনকে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। সংবিধানের 95(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিজে সরাসরি প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেন। এটি রাষ্ট্রপতির অন্যতম একক ক্ষমতা। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যে অল্প কয়েকটি কাজ রাষ্ট্রপতি করতে পারেন, এটি তার একটি। বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগ দেনকে? এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি। শুধু প্রধান বিচারপতিই নয়, সুপ্রিম কোর্টে অন্যান্য সকল বিচারপতিদেরও তারপর নিয়োগ দেওয়ার চূড়ান্ত সাংবিধানিক ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতে। কোনো কোনো অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বছরের আপনার অভিজ্ঞতা বাঞ্ছিত? 10 বছর। সংবিধানের 95(2) অনুচ্ছেদ অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারক হতে হলে তাকে আপনার অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে এবং সুপ্রিম কোর্টে অন্তত 10 বছর অ্যাডভোকেট আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এটা হচ্ছে আপনার 67 বছর। পূর্বে এই বয়সসীমা কম ছিল, তবে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আপনার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে 67 বছর করা হয়েছে। বিচারপতিদের চাকরি বয়স 67 বছরের বিষয়টি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা হচ্ছে 96(1). বিচারপতির চাকরি বয়স 67 বছর বিষয়টি আপনার সংবিধান 96(1) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদে 1 নম্বর দফায় পরিষ্কারভাবে বিচারকদের পদে মেয়াদকাল বা আপনার অবসরের বয়স 67 বছর নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান চেয়ারম্যান হচ্ছে আপনার প্রধান বিচারপতি। বিচারপতিদের আচরণবিধি নির্ধারণ এবং কোনো বিচারকের বিরুদ্ধে আপনার অসমর্থতা বা গুরুত্ব সদাচরণ ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য এই কাউন্সিল গঠিত হয়। আর তারপর হচ্ছে পদাধিকার বলে বাংলাদেশের প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারম্যান বা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? সুপ্রিম জুডিশিয়াল
কাউন্সিলের সদস্য হচ্ছে আপনার 3 জন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনার মোট 3 জন সদস্য নিয়ে গঠিত। সো আপনার প্রধান বিচারপতি যিনি চেয়ারম্যান এবং তার পরবর্তী অপর 2 জন জ্যেষ্ঠতম বিচারক। পরীক্ষার জন্য ছটফরমানি আকার চার্ট আপনার দেওয়া হলো। এটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট গঠন হচ্ছে 2টি বিভাগ। এটা হচ্ছে আপনার হাইকোর্ট ও আপিল বিভাগ। 1995 জজ নিয়োগ হয়, নিয়োগকর্তা রাষ্ট্রপতি, অভিজ্ঞতা 10 বছর। 1996 এটা হচ্ছে পদের মেয়াদ এবং অপসারণ, যেটা অবসরের বয়স 68 বছর বয়স। তদন্তের জন্য 3 জন হচ্ছে সুপ্রিম সদস্য, 3 সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকে, যার প্রধান হচ্ছে আপনার প্রধান বিচারপতি। আপনার দেওয়া প্রথম ছবিটিতে আপনার প্রিভিয়াস এমসিকিউ সেকশনের পরবর্তী প্রশ্নগুলো রয়েছে, যেগুলো বিচার বিভাগ ও মৌলিক অধিকার বলবৎকরণ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ 20 প্রশ্ন। নিচু কেমন 15 থেকে 28 নম্বর পর্যন্ত প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও সঠিক ব্যাখ্যা দেওয়া হলো। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে? বাংলাদেশের মৌলিক অধিকারের রক্ষককে। এটা হচ্ছে আপনার বাংলাদেশের মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে আপনার হাইকোর্ট। সংবিধান মেনে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে? এটা হচ্ছে হাইকোর্ট, এবং বাংলাদেশের মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে আপনার হাইকোর্ট। বিকল্পে আপনার সুপ্রিম কোর্ট থাকলে সেটি সঠিক, কিন্তু আপনার তবে এখানে অপশন অনুযায়ী হাইকোর্ট আছে। তবে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি হাইকোর্ট বিভাগে গিয়ে তা বলবৎ করার আবেদন করতে পারেন। তাই হাইকোর্ট বিভাগকে মৌলিক অধিকারের প্রধান রক্ষক বলা হয়। তারপর বাংলাদেশের সংবিধান 2য় ভাগে আপনার মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোনো অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে। এটা হচ্ছে 102। সংবিধানে 102 অনুচ্ছেদ অনুযায়ী কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তিনি হাইকোর্ট বিভাগে মামলা বা রিট করার সাংবিধানিক অধিকার পান। এটি অত্যন্ত জনপ্রিয় একটি অনুচ্ছেদ। সংবিধানে কোনো অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায়, এটা হচ্ছে 102। পূর্বের প্রশ্ন এবং ব্যাখ্যা অনুযায়ী হাইকোর্ট বিভাগে যে কোনো ধরনের রিট, যেমন হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, তারপর হচ্ছে মান্ডামাস, হ্যাবিয়াস কর্পাস, মান্ডামাস ইত্যাদি দায়ের করার মূল ভিত্তি হল সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ। জনস্বার্থে রিট মামলার আবেদন কোথায় করা হয়? জনস্বার্থে রিট মামলার আবেদন হাইকোর্ট বিভাগে। জনস্বার্থে রিট মামলার আবেদন আপনার হাইকোর্ট বিভাগে করা হয়। সাধারণ মানুষের বা পরিবেশের কোনো বড় ক্ষতি হলে আপনার যে জনস্বার্থমূলক মামলা আপনার বা রিট করা হয়, তার শুনানি এবং আবেদন সরাসরি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে করতে হয়। সংবিধানে কোন অনুচ্ছেদে ক্ষমতা বলে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারবে। এটা সংবিধানে 103 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপনার সংবিধানে 103 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ আপনার কোনো মামলা বা কোনো বিষয় সম্পূর্ণ আপনার যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারবে। তারপরে হচ্ছে আপনার সংবিধানে 104 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে, এটা লম্বা পরীক্ষা অপশন অনুযায়ী একটা সংবিধানে আপিল বিভাগে এখতিয়ার মূলত সংবিধানে আপিল বিভাগে যে এখতিয়ার মূলত 103 ও 104 অনুচ্ছেদে সাধারণ। 103 অনুচ্ছেদে আপিল বিভাগে আপিল শুনানি এখতিয়ার, 103 অনুচ্ছেদে আপিল বিভাগে আপিল শুনানি এখতিয়ার এবং 104 অনুচ্ছেদে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আদেশ জারির ক্ষমতার কথা বলা হয়েছে। হাইকোর্ট বিভাগে নিম্নবর্ণিত কোনো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অধিকার বলে দাবি করা যাবে। হাইকোর্ট বিভাগে নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অধিকার বলে আপিল করা যাবে? এটা হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। হাইকোর্ট বিভাগ যদি কোনো মামলা কাউকে মৃত্যুদণ্ড না বা আপনার যাবজ্জীবন কারাদণ্ড, তবে আসামি কোনো বিশেষ অনুমতি ছাড়াই অধিকার বলে সরাসরি আপিল বিভাগে আপিল করতে পারে না। সংবিধানে 108 নম্বর অনুচ্ছেদ অনুসারে কোনো কোর্টকে আপনার কোর্ট অফ রেকর্ড বলা হয়, এটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্টকে। সংবিধান 108 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে এটি একটি রেকর্ড অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড এর অর্থ হলো হচ্ছে আপনার এই আদালতের সকল সিদ্ধান্ত রায় স্থায়ী দলিল হিসেবে সংরক্ষিত থাকে এবং এই অবমাননার জন্য আদালত শাস্তি দিতে পারেন। সাংবিধানিকভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সাংবিধানিকভাবে আইনের ব্যাখ্যা প্রদান করা হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট। যে কোনো দেশের যে কোনো আইন বা সংবিধানের কোনো ধারার অর্থ নিয়ে জটিলতা তৈরি হলে তার চূড়ান্ত আইনগত সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য একমাত্র অধিকার রয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে। বাংলাদেশের সংবিধানে অভিভাবক ও ব্যাখ্যাকারককে বা সুপ্রিম সংবিধানের রক্ষককে, এটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন
এই সংবিধানকে রক্ষা করা এই কোনো ধারা লঙ্ঘন হলে তা বাতিল করা এবং সঠিক ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব সুপ্রিম কোর্টের। তাই সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বা রক্ষক বলা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় বাধ্যতামূলক ক্ষমতা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে যে বাধ্যতামূলক ক্ষমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে বর্ণিত আছে, এটা হচ্ছে 111 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায় দেশের সকল আদালতের জন্য এবং হাইকোর্ট বিভাগের রায় তার অধীনস্থ সকল নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলক বা আইন হিসেবে গণ্য হবে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল নির্বাহী আপনার বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সহায়তা করতে বাধ্য। এটা হচ্ছে 112 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে দেশের সমস্ত সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং নির্বাহী বিভাগ সুপ্রিম কোর্টের আদেশ বা রায় বাস্তবায়নে আপনার সাহায্য করতে বাধ্য থাকবে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অধীনস্থ নিম্ন আদালত সমূহ সুপ্রতিষ্ঠিত। সংবিধানের 114 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনার অধ্যস্থন আদালত আপনার আদালতসমূহ প্রতিষ্ঠিত। সংবিধানে 114 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতসমূহ হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের বাইরে জেলা পর্যায়ে যে জেলা জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে সেই অধস্থন আদালতগুলো প্রতিষ্ঠার ভিত্তি হলো সংবিধানে 114 নম্বর অনুচ্ছেদ। সংবিধানে 115 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনার অধস্থন আদালতের বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট কোর্টের নিয়োগদান প্রকারকে এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি। সংবিধান 115 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অধস্থন আদালতে বিচার বিভাগীয় আরও দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব নিয়োগদান করেন হচ্ছে আপনার রাষ্ট্রপতি। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস BGS পরীক্ষার মাধ্যমে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা আপনার সরকারি জজ আপনার নিয়োগ দেওয়া হয় তাদের নিয়োগের চূড়ান্ত আদেশ বা প্রজ্ঞাপন জারি করে মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি আপনার অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে 117। সরকারি কর্মচারীদের চাকরি বদলি, তারপর হচ্ছে পেনশন বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য বিশেষ আদালত বা প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে সংবিধানে 117 নম্বর অনুচ্ছেদে। মনে রাখা চটপট টেকনিক আমরা শিখে নেই। 102 নম্বর অনুচ্ছেদ হচ্ছে রিট আবেদন মানে মৌলিক অধিকার রক্ষা। তারপর 108 নম্বর সুপ্রিম কোর্ট অফ রেকর্ড বলা হয়, যেটি 111 সুপ্রিম কোর্টের রায় সবার জন্য বাধ্যতামূলক। 111 নম্বর সুপ্রিম কোর্টকে সাহায্য করতে বাধ্য মানে পুলিশ প্রশাসনের বাইরে হচ্ছে আপনার 112 নম্বর অনুচ্ছেদে অধস্থ নিম্ন আদালত গঠন। অধস্থ নিম্ন আদালত গঠন 114 নম্বর অনুচ্ছেদে আছে। তারপর সরকারি চাকরিদের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 নম্বর অনুচ্ছেদে আছে। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগ বিচার বিভাগ এর অধীনে 97 থেকে 117 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মোট 24টি অনুচ্ছেদ রয়েছে। সরকারি পরীক্ষা প্রস্তুতি এবং সহজে মনে রাখার সুবিধার্থে এই অনুচ্ছেদগুলো কয়েকটি লজিক্যাল গ্রুপে ভাগ করে ভেবে নিচে বুঝিয়ে দেওয়া হলো। 1. সুপ্রিম কোর্টের গঠন ও নিয়োগ। অনুচ্ছেদ 94 থেকে 94 অনুচ্ছেদ হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকবে যার নাম হচ্ছে আপনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই দুটি ভাগ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। 95 অনুচ্ছেদ বিচারক নিয়োগ। এটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপনার ও অন্যান্য বিচারক নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। বিচারক হওয়ার অন্যতম শর্ত হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সুপ্রিম কোর্টে ন্যূনতম 10 বছর আইনজীবী অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 96 অনুচ্ছেদ হচ্ছে আপনার পদের মেয়াদ এবং অপসারণ। এটা হচ্ছে আপনার বিচারপতিদের অবসরের বয়স 67 বছর। কোনো বিচারকের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা অসমর্থের অভিযোগ উঠলে তা তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সদস্য প্রধান বিচারপতি ও পরবর্তী 2 জন জ্যেষ্ঠ বিচারক গঠিত হবে। 97 অনুচ্ছেদ অস্থায়ী প্রধান বিচারপতি, যিনি অস্থায়ী প্রধান বিচারপতি 797 অনুচ্ছেদ প্রধান বিচারপতি কোনো কারণে অনুপস্থিত থাকলে বা দায়িত্ব পালনে অসমর্থ হলে রাষ্ট্রপতি আপিল বিভাগে জ্যেষ্ঠতম বিচারককে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। এটা হচ্ছে আপনার 97 অনুচ্ছেদে আছে। হাইকোর্ট ও আপিল বিভাগে এখতিয়ার অনুচ্ছেদ 98 থেকে 110। 98 অনুচ্ছেদ অতিরিক্ত বিচারক। মামলার কাজ দ্রুত শেষ করার জন্য রাষ্ট্রপতি নির্দিষ্ট মেয়াদে সাধারণত 2 বছর জন্য সুপ্রিম কোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগ দিতে পারেন। 98 মামলার কাজ দ্রুত শেষ করার জন্য আপনার রাষ্ট্রপতি নির্দিষ্ট মেয়াদে সাধারণত 2 বছর সুপ্রিম কোর্ট অতিরিক্ত বিচারক নিয়োগ দিতে পারেন। এটা হচ্ছে 99 অনুচ্ছেদ অবসরপ্রাপ্ত বিচারকদের অসমর্থতা। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের অসমর্থতা হচ্ছে সুপ্রিম কোর্টের কোনো বিচারক অবসর নেওয়ার পর বাংলাদেশের কোনো আদালত বা কর্তৃপক্ষের সামনে আইনজীবী হিসেবে প্র্যাকটিস ও ওকালতি করতে
পাবো না, মানে অবশ্যই বিচারের অসমর্থতা 99 নম্বর অনুচ্ছেদে আছে। 100 নম্বর অনুচ্ছেদে আছে সুপ্রিম কোর্টের আসন। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হবে রাজধানী ঢাকায়। হ্যাঁ, তবে স্থায়ী আসন তবে প্রধান বিচারপতি অনুমতি ও রাষ্ট্রপতি অনুমতিক্রমে দেশের অন্য জায়গায় যে কোনো জায়গায় হাইকোর্ট বিভাগের অধিবেশন আপনার হতে পারে। তারপরে হচ্ছে আপনি 101 নম্বর অনুসারে হাইকোর্টের এখতিয়ার। হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার। হাইকোর্ট বিভাগ হচ্ছে আদি এখতিয়ার, আপিল এখতিয়ার এবং সংবিধান অন্য কোনো আইন দ্বারা প্রদত্ত এখতিয়ার প্রয়োগ করবে। 101 নম্বর অনুচ্ছেদ। 102 নম্বর অনুচ্ছেদ রিট বা মৌলিক অধিকার বলবৎ করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি হাইকোর্ট বিভাগে আপনার আবেদন করতে পারেন এবং হাইকোর্ট 5 ধরনের রিট জারি করতে পারে। 103 নম্বর অনুচ্ছেদ আপিল বিভাগের এখতিয়ার। হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি বা দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা আপিল বিভাগে থাকবে। এটা হচ্ছে আপনি 103 নম্বর আপিল বিভাগে থাকবে। 104 নম্বর অনুচ্ছেদ আপিল বিভাগের পূর্ণাঙ্গ ন্যায় বিচার। যে কোনো মামলায় সম্পূর্ণ ন্যায় বিচারের তারপরের জন্য আপিল বিভাগ প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারে। 104 নম্বর হচ্ছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ন্যায় বিচার, যেটা যে কোনো মামলায় সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আপিল বিভাগ যেটি প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারে। 104 নম্বর। 105 নম্বর হচ্ছে রায় পুনর্বিবেচনা বা রিভিউ। আপিল বিভাগ নিজে দেওয়া যে কোনো রায় বা আদেশ নিজেই পুনর্বিবেচনা ধারণ করার ক্ষমতা রাখে। তারপর 105 নম্বর হচ্ছে আপিল বিভাগ নিজের দেওয়া যে কোনো রায় বা আদেশ নিজেই পুনর্বিবেচনা করার ক্ষমতা রাখে। তারপর 106 নম্বর অনুচ্ছেদ পরামর্শমূলক এখতিয়ার। আইনের কোনো জটিল বিষয়ে রাষ্ট্রপতির কাছে মতামত প্রয়োজন মনে হলে আইনের কোনো জটিল বিষয়ে রাষ্ট্রপতির কাছে মতামত প্রয়োজন হলে তিনি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন এবং সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে। 107 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। রাষ্ট্রপতি অনুমোদন সাপেক্ষে সুপ্রিম কোর্ট নিজে আদালতের কাজ পরিচালনার জন্য নিজস্ব নিয়ম বিধি তৈরি করতে পারে। 108 নম্বর হচ্ছে কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ডের অর্থ আদালতের সব রায় স্থায়ী দলিল হিসেবে সংরক্ষিত থাকবে এবং আদালত অবমাননার জন্য এটিও শাস্তি দিতে পারবে। 109 নম্বর হচ্ছে অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান। হাইকোর্ট বিভাগ অধীনস্থ বা আওতাভুক্ত দেশের সকল নিম্ন আদালতের জেলা জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ইত্যাদির ওপর হাইকোর্টের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। এটা হচ্ছে 109 নম্বর অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান। তারপর 110 নম্বর হচ্ছে নিম্ন আদালত থেকে মামলা স্থানান্তর। নিম্ন আদালতে কোনো মামলায় যদি সংবিধানের ব্যাখ্যার মতো গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন জড়িত থাকে তবে হাইকোর্ট বিভাগ থেকে মামলা আপনার নিজের কাছে নিয়ে আপনার হাইকোর্ট বিভাগ সেই মামলা নিজের কাছে নিয়ে এসে নিজেই নিষ্পত্তি করতে পারে। তারপর আপনার সুপ্রিম কোর্টের কার্যকারিতা অধীনস্থ আদালত অনুচ্ছেদ 111 থেকে 111 নম্বর অনুচ্ছেদে রায় বাধ্যতামূলক কার্যকারিতা। আপিল বিভাগের রায় দেশের সকল আদালতের জন্য এবং হাইকোর্ট বিভাগের রায় তার অধীনস্থ আপনার সকল নিম্ন আদালতের জন্য আইন হিসেবে বাধ্যতামূলক হবে। 112 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের সহায়তা। দেশের সমস্ত নির্বাহী প্রশাসন, পুলিশ, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আপনার সুপ্রিম কোর্টকে তার কাজ ও রায় বাস্তবায়নে সহায়তা করতে বাধ্য থাকবে। 113 নম্বর অনুচ্ছেদে যে সুপ্রিম কোর্টের কর্মচারী, প্রধান বিচারপতি বা তার নির্দেশিত কোনো কর্মকর্তা সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করতে পারবেন এবং তাদের বিধিমালা তৈরি করবেন। 114 নম্বর অনুচ্ছেদ অধস্তন বা নিম্ন আদালত প্রতিষ্ঠা। এটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের বাইরে আইন দ্বারা দেশের জেলা ও দায়রা জজ কোর্ট বা অন্যান্য অধীনস্থ আদালতসমূহ গঠিত বা প্রতিষ্ঠিত হবে। 115 নম্বর অনুচ্ছেদ অধস্তন আদালতে নিয়োগ। অধস্তন আদালতে বিচার বিভাগীয় পদে অধস্তন আদালতে আপনার যে আদালতটা নিয়োগের অধস্তন আদালত বিচার বিভাগীয় পদে যেমন সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন হচ্ছে আপনার রাষ্ট্রপতি। বর্তমানে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশে। 116 নম্বর হচ্ছে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ। এটা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের বদলি। অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানে নিয়ন্ত্রণ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে এবং রাষ্ট্রপতি তার প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে কার্যক্রম করবে। মানে অধস্তন আদালতের বিচারকের বদলি, তারপর হচ্ছে পদোন্নতি বা শৃঙ্খলা বিধানে নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার রাষ্ট্রপতির হাতে থাকবে কিন্তু, এবং আপনার রাষ্ট্রপতি তার প্রধান বিচারপতির সাথে পরামর্শ কাজ। এটা 116 নম্বর অনুচ্ছেদ। 116 অনুচ্ছেদে কী আছে? বিচারকদের স্বাধীনতা। সংবিধানে স্পষ্টভাবে বলা আছে অধস্তন আদালতের বিচারকগণ আপনার তাদের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন
থাকবেন। 117 নম্বর হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সরকারি কর্মচারীদের চাকরি, বদলি, পদোন্নতি, পেনশন বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়সমূহ আপনার নিষ্পত্তির জন্য সংসদ আইন দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। মনে রাখার সবচেয়ে সহজ শর্টকাট 94 থেকে 17 হচ্ছে আপনার হচ্ছে কি কোর্টরি, জজ নিয়োগ, অবসর্গ ও প্রধান বিচারপতির অনুপস্থিতি বোঝায়। 102 নম্বর হচ্ছে যেটা জনগণের অধিকার রক্ষার জন্য রিট। 108 রায় রেকর্ড করে রাখা, মানে কোড অফ রেকর্ড। 111 মানে সুপ্রিম কোর্টের রায় সবাই মানতে এবং সবাই তাকে সাহায্য করতে বাধ্য। 114 থেকে 16 কী বোঝাইছে, দেশের জেলা ও নিম্ন আদালত সংক্রান্ত নিয়ম। 117 নম্বর হচ্ছে আপনার সরকারি চাকরিজীবীদের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল।